আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। জরিপে অবিশ্বাস্য তথ্য, বোমা ফাটালো সর্বশেষ জরিপ। ৫০%-এরও বেশি মানুষের সমর্থন এখনও নৌকায়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একতরফা নির্বাচন এবং এই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতাও হারাতে পারে। উসমান হাদি হত্যায় নতুন মোড়, ফয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চল্যকর অনুসন্ধান। অবশেষে ঢাকায় এবং সর্বশেষে জানিয়ে দেব হাদির খুনি ফয়সালের নতুন ভিডিও ফাঁস, ফেঁসে গেল আইনজীবীও মির্জা আব্বাস। আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে। আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডগায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যি পলাতক? খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ ৪ জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি। শরীফ ওসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খুদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। আরও অবাক করা বিষয় হলো এটি করা হয়েছে এই ইউনূস সরকারের আমলেই। আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ? যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার। এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই ডিএনসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু কেন প্রমাণ লুটপাটের এত তাড়াহুড়ো তাদের? প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন স্বার্থ লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে? আর এর সাথে জড়িত যেই জজ, যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল এবং বিএনপির 2 লুভি রাষ্ট্রের খয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গাহিম করা তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই চ্যানেলে TBC4 ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয় গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই TBC4 ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 নভেম্বর। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। আর এর পরপরই ডিএনসির ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত। যদি তারা নিজের জায়গায় সৎ থাকতো, যদি তাদের মধ্যে ভেজাল না থাকতো, তবে কেন তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করা হলো? এই ঘটনাটা কি প্রমাণ করে না যে শুটার ফয়সালের সাথে ডিএনসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে? তাদের আমলনামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হলো? এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সবকিছু হবে, সেটাও ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য? সরকার পক্ষের লোক কি এর কিছুই জানত না? এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন টিবিসি তৈরির টেন্ডার নাকি খোদ ফয়সালই পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন, সে একজন সরকারি ঠিকাদারও। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমে এটি তৈরি করেছে। ভাবার বিষয় হলো জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে। আবদুল্লাহ আল জাবের আরও একটা প্রশ্ন তুলেছেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনে কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন আসি মূল পার্টে। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত? আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুঠের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান খুনি। কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেলল সেই প্রশ্নের উত্তরটাও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জুম্মা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
ফাতিমা তাসনিম জুম্মা তার পোস্টে লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, কে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে এসে ইনকিলাবে এসেছে। তিনি আরও লিখেন, কবিতার নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে, তবু কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত 2 আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজা রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে। দ্য ডিসেন্ট জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজা রহমানের মোবাইল নাম্বার ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনে অ্যাফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজা রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2021 সালের 19 নভেম্বর একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজা রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান। গত 12 ডিসেম্বর দুপুরে পুরনো পল্টনের বক্স কলভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। বোমা ফাটালো, সর্বশেষ জরিপ 50% বেশি মানুষের সমর্থন এখনও নৌকায়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি তবে অচল? বিশ্বজুড়ে তোলপাড়। দর্শক, 5 আগস্টের পথ পরিবর্তনের পর যারা ভেবেছিলেন আওয়ামী লীগ ইতিহাস হয়ে গেছে, তাদের জন্য এবার এক অবিশ্বাস্য এবং বড় ধরনের ধাক্কা। সাম্প্রতি এক নিরপেক্ষ জরিপে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে দেশের অর্ধেকেরও বেশি মানুষের সমর্থন এখনও আওয়ামী লীগের উপর অটুট রয়েছে। শত প্রতিকূলতা, মামলা, হামলা আর নেতৃত্বের অনুপস্থিতি সত্ত্বেও দেশের একটি বিশাল জনগোষ্ঠী এখনও নৌকার উপর আস্থা রাখছে। বিশেষ করে গ্রামীণ জনপদ এবং প্রান্তিক মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। এই বিশাল জনসমর্থন কি প্রমাণ করেছে যে মাঠের বাস্তবতা আর পর্দার ওপারের প্রচারণা এক নয়? যদি দেশের 50% বেশি মানুষ একটি দলের পক্ষে থাকে, তবে তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কি আদৌ সম্ভব? এই জরিপের ফলাফল সামনে আসার পরই 12 ফেব্রুয়ারি নির্বাচন বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক মহল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সেই সংসদ কখনোই জাতীয় বা আন্তর্জাতিকভাবে বৈধতা পায় না। যে নির্বাচনে দেশের অর্ধেকেরও বেশি ভোটারের পছন্দের দল অংশগ্রহণ করতে পারছে না, সেই নির্বাচনকে প্রহসন ছাড়া আর কী বা বলা যায়? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, একটি দলকে নিষিদ্ধ বা দূরে সরিয়ে রেখে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তা আদতে একনায়কতন্ত্রের নামান্তর। জরিপের এই তথ্য যদি সত্যিই হয়, তবে আওয়ামী লীগহীন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মহত্যা। বিশ্ব কি এমন একতরফা ভোটকে স্বীকৃতি দেবে? আওয়ামী লীগের এই বিশাল নীরব ভোট ব্যাংক কি তবে নির্বাচনের দিন বড় কোনো চমক দেখাতে যাচ্ছে? যদি তাদের দলকে ভোটে অংশ নিতে না দেওয়া হয়, তবে কি এই 50% মানুষ ভোট বর্জন করবে? আর যদি তাই হয়, তবে ভোট কেন্দ্রগুলোর শূন্যতা কি পুরো বিশ্ব দেখবে না? সরকার ও সমন্বয়কদের জন্য এটি এখন এক কঠিন অগ্নিপরীক্ষা। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করা সহজ, কিন্তু তা টিকিয়ে রাখা অসম্ভব। জরিপের এই ফলাফল কি তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছে? এবার মরণপণ লড়াই। আওয়ামী লীগের গোপন বৈঠক শেষ, রাজপথ দখলের চূড়ান্ত সিগন্যাল। 12 ফেব্রুয়ারির আগে বড় ধামাকা, আর ঘরে বসে থাকা নয় দর্শক। ঘড়ির কাঁটা কি তবে আওয়ামী লীগের অনুকূলে ঘুরতে শুরু করেছে? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবার নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগের হাইকমান্ড। গোপন সূত্রে খবরে পাওয়া গেছে, দিল্লি এবং ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে এক রুদ্ধশ্বাস গোপন বৈঠক সম্পন্ন হয়েছে, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন স্বয়ং দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের মূল সুর ছিল একটাই, আর ঘরে বসে থাকার সময় নেই। 5 আগস্টের পর থেকে যে কৌশলী নীরবতা দলটি পালন করছিল, তার মেয়াদ শেষ। এখন সময় পাল্টা আঘাতের। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এবার মরণপণ ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু কি এই দ্রুত অ্যাকশন?
হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই দেশের প্রতিটি জেলায় একযোগে প্রতিরোধ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যে রাজপথে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতেই হবে। বিশেষ করে 12 ফেব্রুয়ারি সাজানো নির্বাচন প্রতিহত করতে কেন্দ্রগুলোতে কঠোর পাহারা এবং পাল্টা রাজনৈতিক কর্মসূচির ছক কষা হয়েছে। দলের উচ্চ পর্যায় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা এতদিন আত্মগোপনে ছিলেন তাদের এখন প্রকাশ্যে এসে নেতৃত্ব দিতে হবে। ভয়ে ঘরে বসে থাকার দিন শেষ, এখন লক্ষ্য একটাই, জনগণকে সাথে নিয়ে হারানো ক্ষমতা আর রাজপথ পুনরুদ্ধার করা। এখন প্রশ্ন একটাই, এই অ্যাকশন প্ল্যান কি তবে নির্বাচনের সমীকরণ উলটপালট করে দেবে? আওয়ামী লীগের এই হার্ডলাইন অবস্থান কি তবে গৃহযুদ্ধের সংকেত, নাকি এটি কেবলই একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? জরিপ বলছে দেশের অর্ধেক মানুষের সমর্থন এখনও তাদের দিকে, আর এই জনশক্তিকেই কাজে লাগিয়ে নির্বাচনের আগে মাঠ গরম করতে চায় দলটি। সরকার ও প্রতিপক্ষ দলগুলো কি পারবে আওয়ামী লীগের এই দ্রুত অ্যাকশন সামলাতে, নাকি 12 ফেব্রুয়ারির আগেই বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো চিত্র ফুটে উঠতে যাচ্ছে? সময় ফুরিয়ে আসছে, আর লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরক খবর, বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কার, যোগ্য নেতার মূল্যায়ন নাই কেন? সারা দেশে নিন্দার ঝড়, এবার কি তবে বড় ভাঙনের মুখে বিএনপি? দর্শক, বাংলাদেশের রাজনীতির অগ্নিকন্যা হিসেবে পরিচিত রুমিন ফারহানাকে নিয়ে একই শুরু হলো বিএনপিতে। যে নেত্রী রাজপথে আর সংসদে একাই কাঁপিয়ে দিতেন বিরোধী পক্ষকে, আজ কি সেই রুমিন ফারহানাই নিজের দলের ভেতর ষড়যন্ত্রের শিকার? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, যোগ্য নেতাকে দাম দিতে জানে না বিএনপি। দীর্ঘদিন ধরে দলের জন্য লড়াকু ভূমিকা পালন করা সত্ত্বেও রুমিন ফারহানাকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে এবং তাকে বহিষ্কারের যে খবর ছড়িয়ে পড়েছে, তাতে হতবাক পুরো দেশ। প্রশ্ন উঠছে, বিএনপিতে কি তবে কেবল তোষামতকারীদেরই দাম আছে? মেধা আর যোগ্যতার কি কোনো মূল্য নেই? তারেক রহমানের দলে রুমিন ফারহানা কেবল একজন নেত্রী নন, তিনি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। অথচ বিএনপির হাইকমান্ডের এমন হঠকারী সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই এখন নিন্দার ঝড়। দেশবাসী বলছে, যোগ্য কর্মীকে মূল্যায়ন করতে না পারা বিএনপির পুরনো রোগ। এ সময় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, সেই সময় রুমিনের মতো জনপ্রিয় নেতাকে সরিয়ে দেওয়া কি বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে না? সাধারণ ভোটারদের দাবি, বিএনপির ভেতর একদল সুবিধাভোগী চক্র মেধা ও সাহসী রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে। রুমিন ফারহানাকে নিয়ে এই নোংরা রাজনীতির শেষ কোথায়? দল কি বুঝতে পারছে তারা কতটা জনসমর্থন হারাচ্ছে? যোগ্য নেতাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিএনপি কি পারবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হতে? রুমিন ফারহানার মতো নেত্রীকে যদি বহিষ্কার করা হয়, তবে দলের সাধারণ কর্মীরা কার উপর ভরসা রাখবে? এই ঘটনা কি বিএনপিতে বড় ধরনের কোনো ভাঙনের সংকেত দিচ্ছে? নেতাকর্মীদের অভিযোগ, তারেক রহমান যদি এখনই হস্তক্ষেপ না করেন এবং যোগ্যদের সম্মান না দেন, তবে বিএনপির পতন অনিবার্য। রুমিন ফারহানা ইস্যুতে দেশবাসীর এই ক্ষোভ কি পাল্টে দেবে বিএনপির ভেতরের সমীকরণ? দর্শক, আপনার কি মনে হয়, রুমিন ফারহানার সাথে কি ঠিক কাজ করল বিএনপি? যোগ্য নেতাদের মূল্যায়ন না করলে কি বিএনপি ক্ষমতায় ফিরতে পারবে? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত জানান। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।